জামাত শিবির নিষিদ্ধ করতে চায় এনসিপি। অবাক হচ্ছেন? বিষয়টা এরকমই। দর্শক, খবরটা একটু অন্যরকম শুরু করি। জাপার মানে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ। মানে জাতীয় পার্টি নিষিদ্ধ চায় অনেকে। জাতীয় পার্টি নিষিদ্ধ কি না, নিষিদ্ধ করা উচিত কিনা সেই প্রশ্ন আলোচনা করব। তার আগে জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। আরে জামাত শিবির কিন্তু নিষিদ্ধ চাই, এনসিপি মাহফুজরা। যদি বলা হয় যে জামাত ৭১ যুদ্ধাপরাধের সহযোগী, এর অর্থ কি? যারা যুদ্ধাপরাধের সহযোগী তাদেরকে নিষিদ্ধ করা উচিত। ট্রাইব্যুনালে জামাতের বিচার করা উচিত। এখন ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করবে, এই জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা, জামাতের বিরুদ্ধে অভিযোগ গণহত্যা, বরং জামাতের বিরুদ্ধে আরো বেশি অভিযোগ, বড় অভিযোগ, কারণ ৭১ গণহত্যা ২৪-এর চাইতে বড়। অর্থাৎ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করতে হলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখতে হয়, তাহলে জামাতের বিচার করতে হলে জামাত শিবিরকে নিষিদ্ধ রাখতে হবে। এনসিপির বয়ানের তাৎপর্য এটা, সরাসরি তো বলতে পারে না যে আমরা জামাত শিবির নিষিদ্ধ চাই, কার্যত ওরা জামাত শিবির নিষিদ্ধ চাই। জামাতকে যুদ্ধাপরাধের সহযোগী বলা এবং সে অভিযোগে জামাতের বিচার করতে চাওয়া, যেটা নাহিদরা বা সবাই বলেছেন যে এই ২৪ সব ৭১ সব গণহত্যার বিচার করতে হবে। এই বিচার করতে চাওয়ার মধ্য দিয়ে কার্যত জামাত শিবির নিষিদ্ধ চাইল। এরা মনের কথা বলতে পারছে না, এদের কথার তাৎপর্য এটাই, নিষিদ্ধ চাই। অবাক হচ্ছেন? এটাই। এখন এরা কি চায়? এরা চায় যে দেশে ফাঁকা মাঠে শুধু এনসিপি রাজনীতি করবে, আওয়ামী লীগ থাকবে না, আওয়ামী লীগের লোকজন যেন এনসিপি করে, বিএনপিকে ধনছে বানিয়ে রাখা হবে যেন বিএনপি কিছুই করতে না পারে। জামাত শিবিরকে বাদ দাও, জামাত শিবিরের সাবেক শিবিরে তো এমনিতেই এনসিপিতে এসেছে একটা অংশ, তা বাকি জামাত শিবির যেন এনসিপিতে আসে, জামাত শিবির বাদ, এটা থাকবে না। জাতীয় পার্টি তো এমনিতে লোক নাই, যারা আছে তারা যেন এনসিপি করো। এনসিপির বিষয় হচ্ছে এখন দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা জরুরি, জাতীয় পার্টি নিষিদ্ধের কথা আমি বলবো না। জাতীয় পার্টি কিছু না, দইঞ্চা। অতএব এদের নিষিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, এরা এমনিতেই নিষিদ্ধ, এদের কোনো ভোট নাই, এরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতাও রাখে না। অতএব এদের নিয়ে এত কনসার্ন হওয়ার কিছু নেই। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এটা নিয়ে কনসার্ন হওয়ার আছে, কারণ আওয়ামী লীগ সংগঠন সারা দেশে আছে। মানে বিষয়টা এরকম, আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, এটা জনদাবি ছিল। এখন ওই আওয়ামী লীগ নিষিদ্ধের জনদাবির উপর ভিত্তি করে সাথে সাথে কিন্তু জামাতের প্রসঙ্গ টেনে আনা হয়েছে। এরপরে এখন জাতীয় পার্টিকে ধরা হচ্ছে, এরপরে দেখবেন যে প্রকাশ্যে জামাত শিবির নিষিদ্ধ চাওয়া হবে। এর মানে চালাকিটা দেখেন, জনদাবির সাথে জামাতের বিষয়টা ঢুকিয়ে দেওয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ সত্যিকার অর্থে জনদাবি, জামাতই সে নিষিদ্ধের আন্দোলন করেছে, তারপরে সেটার সাথে জামাতেরটা ঢুকিয়ে দেওয়া। এর মানে জনদাবির সাথে জামাতকে ঢুকিয়ে দেওয়া, খুব সূক্ষ্মভাবে জামাতকে নিষিদ্ধ করতে, জামাতের রাজনীতি ধ্বংস করতে, জামাতকে হত্যা করার মহাপরিকল্পনা চলছে অতি সূক্ষ্মভাবে। এই জন্য খেয়াল করেছেন যে জামাত শিবিরের সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে জামাত নিষিদ্ধ বা জামাতের বিচার বা জামাতকে ৭১ সহযোগী এইসব প্রশ্ন তোলা হয়েছে সাথে সাথে। যেমন বলা হয় যে জাতীয় সঙ্গীত নিয়ে জামাতের সাথে কিছু ঘটেনি, ওখানে ওটা চরমনের সাথে ঘটেছে, এক বা কৌমি কিছু বাচ্চাদের সাথে। আর গোলাম আজমের বাংলায় এটা টলারেট করা এনসিপির জন্য কোনো ব্যাপার না, এটা সিম্পল স্লোগান। গোলাম আজম তত্ত্বাবধায়ক সরকার রূপকার, তিনি বাংলাদেশের নাগরিক, আদালত কর্তৃক সার্টিফাইড একমাত্র ব্যক্তি, তিনি আদালত কর্তৃক নাগরিকত্ব পেয়েছেন। অর্থাৎ তার বাংলা, তাহলে কার বাংলা? তোমার বাপের বাংলা। গোলাম আজমের বাংলা হলে তোমার বাপের বাংলা, আমার বাংলা, সবার বাংলা, বাংলাদেশ সবার বাংলা। তাই গোলাম আজমের বাংলা বললে সমস্যা? বাংলাদেশের এখন সবচেয়ে বড় ইসলামী দলের সাবেক প্রধানের বাংলা বললে সমস্যাটা কোন জায়গায়? কোনো সমস্যার কথা নয়। কিন্তু এটা নিয়ে রাজনীতি করেছে, এটা নিয়ে রাজনীতি করা মানে এটা হচ্ছে যে যেভাবেই হোক না কেন, গোলাম আজমের বাংলা স্লোগান না দিলেও অন্যভাবে হলেও দেখতেন, যেভাবেই হোক না কেন যেভাবেই হোক না কেন জামাতকে টেনে এনে ওই আওয়ামী লীগের বিচারের সাথে জামাতের বিচার প্রসঙ্গটা জুড়ে দেওয়া হতো। আর এটাই হচ্ছে এনসিপির খেলা, যে জনদাবির সাথে জামাতকে ঢুকিয়ে দিয়ে ধরো, জামাতকে, জাতীয় পার্টিকে ধরো, এরপরে জামাত শিবিরকে ধরো, মানে জনদাবির সাথে জামাতকে ছোট্ট করে সাথে ট্যাগ দিয়ে দিবি। এবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি, ১৪ দলের জোটের শরিক কিন্তু জাতীয় পার্টি না, ফাইনালি সর্বশেষ জাতীয় পার্টি সহ বাকি দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া নির্বাচন কমিশন সহ সরকারের আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করা সহ তাদের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন,
দাবি জানিয়ে সরকার সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। এটা কিছু না, ইলিগাল নোটিশে সরকার কিছু আসে যায় না, কিন্তু কাজটা করা হবে এরকম। যেমন 14 দলের উপরে জনগণ ক্ষুব্ধ, এতে কোনো সন্দেহ নাই, আন্দোলন করলে জনগণ সাড়া দিবে, কিন্তু ওইটার সাথে জামাতকে ঢুকিয়ে দেবে যে এত কিছু হলো বাংলাদেশে, মানে এই ন্যারেটিভ আনা হবে যে জাতীয় পার্টি নিষিদ্ধ করা হলো, বা ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, গণ আজাদি, সাম্যবাদী দল, অমুক তমুক, 14 দলের যে তরিকত ফেডারেশন, কমিউনিস্ট পার্টি ইত্যাদি ইত্যাদি, এই 14 দলের শরিকদের নিষিদ্ধ করা হলো যদি হয় গণহত্যাকারী দলের সহযোগী হওয়ার কারণে, গণহত্যাকারী দলের সরকারের অংশ হওয়ার কারণে, তাহলে জামাতও তো সেম কাজ করেছিল। 71-এ গণহত্যার সহযোগী ছিল, 71-এ যে সরকার মালিক মন্ত্রিসভার সদস্য ছিল জামাত, 2টা মন্ত্রণালয় পেয়েছিল, তাহলে জামাতের বিচার কেন হবে না, তাদের কেন নিষিদ্ধ হবে না? এই জাতীয় পার্টি বা এদের নিষিদ্ধ করে, আমি বলছি জাতীয় পার্টি বা এই 14 দলের নিষিদ্ধ করে, এটা আমি সমর্থন করি, কিন্তু এগুলোর সাথে ওই জামাতেরটা ঢুকিয়ে জামাতেরটা বৈধতা দেওয়া হবে, এইদিকে এগোচ্ছে এনসিপির বাচ্চা, ওরা বাচ্চা ছেলে, এই জন্য আমি বলি। নাগরিক পার্টির কর্মী পরিচয় দেওয়া হোসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে আইনজীবী সালাউদ্দিন রিগান এই নোটিশ পাঠান। প্রধান নির্বাচন কমিশন, আইন সচিব ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব বরাবর এই নোটিশ পাঠান। এটা মানে এটা ওই এনসিপির খেলা। এনসিপি ওই এটা বলতে পারবে যে না, আওয়ামী লীগ সহযোগীরাও নিষিদ্ধ হচ্ছে, অতএব সেই 71-এ যুদ্ধাপরাধের সহযোগীদেরও নিষিদ্ধ করতে হবে। 71-এর যুদ্ধাপরাধ, এই টার্মটা কার, এই পরিভাষাটা কে তৈরি করেছে? 74 সালের সিমলা চুক্তির মধ্য দিয়ে যুদ্ধাপরাধ এই ঘটনার একদম সমাধান হয়েছে। ফরগেট অ্যান্ড ফরগিভ, ডক্টর কামাল হোসেন ছিল সেই ক্ষমায়, মানে এটা কিন্তু 74 সালে ক্লোজ হয়ে গেছে সিমলা চুক্তির মাধ্যমে, কিন্তু তারপরও আবার যুদ্ধাপরাধী এটা বাংলাদেশের রাজনীতিতে টেনে আনা, এটা ইন্ডিয়ার তৈরি, হ্যাঁ ওইটাই এনসিপির ছেলে এটা খাচ্ছে, বুঝতে পারছেন? হোসেন মোহাম্মদ আনোয়ার বলেন আওয়ামী লীগ দমন পীড়ন একা চালায়নি, সেম কথা বলবে 2 দিন পর। ভুট্টো, ইয়াহিয়া এরা একা গণহত্যা চালায়নি, জামাত ছিল, এই ন্যারেটিভ নির্মাণের জন্য এটা করছে। 14 দলীয় জোটের সিদ্ধান্তেই তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, কিন্তু আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হলেও বাকিদের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই সেসব দলগুলোর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিয়ে নোটিশ দেওয়া হয়েছে। এটা ভালো, কিন্তু এই ভালোর আড়ালে এদের নোংরামি আছে, কারণ আমরা দেখেছি আওয়ামী লীগ নিষিদ্ধের সাথে সাথে এরা ভারতীয় নোংরামিতে পা দিয়েছে জামাতের বিচার চাওয়ার মধ্য দিয়ে। নোটিশে বলা হয় 57 বছর বয়সী আওয়ামী লীগ 37 দিনের আন্দোলনে গত আগস্টে পালিয়ে যায়, যাই হোক নানান কথাবার্তা আছে, অতএব এদের উদ্দেশ্য ক্লিয়ার। এখন জামাতকে বিচার বা জামাতকে ধরতে, জামাতকে হত্যা করতে পেরেছিল আওয়ামী লীগ ভারতের সহায়তায়, চীন, রাশিয়া সবাই সমর্থন করেছিল, কিন্তু এনসিপি এমন কিছু হয়ে যায়নি যে জামাতকে একদম হত্যা করতে পারবে। জামাত একটু চোখ কান খোলা রাখলে, একটু সিরিয়াস হলে পারবে না, তবে জামাত ভুল করলে পারবে। তা আশা করি জামাতের সাথে ওরা এবার টিকতে পারবে না, পেরিয়ে উঠতে পারবে না। হুবহু একদম ছাত্রলীগের মতো হয়ে উঠছে ছাত্রদল। ছাত্রলীগ যেরকম সাধারণ শিক্ষার্থীদের মোবাইল চেক করত, ছাত্রদল সেরকম মোবাইল চেক করছে। কি উদ্দেশ্যে মোবাইল চেক করতো ছাত্রলীগ? দেশে শিবির করে কিনা। দেখেন, যাদের মোবাইল চেক করতো ছাত্রলীগ হলে বা বিভিন্ন জায়গায়, সাধারণত বিএনপি সম্পৃক্ততা বা ছাত্রদল সম্পৃক্ততা প্রমাণের জন্য মোবাইল চেক করার মতো ঘটনা ঘটতো না। মোবাইল চেকিং এর ঘটনা ঘটতো শিবির প্রমাণ করার জন্য, আমরা জানি। এমনকি এই সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই বোতল নিক্ষেপকারী হিরো শিক্ষার্থীর যে মোবাইল চেক করা হয়েছে ডিবি কার্যালয়ে, কেন? তিনি শিবির কিনা সেটা প্রমাণ করার জন্য। আসলে সবার টার্গেট এখন শিবিরকে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে, শিবিরকে হত্যাযোগ্য করার চেষ্টা করা হচ্ছে, শিবিরের উপর ভয়ানক দায় চাপানোর খেলা চলছে। দর্শক, একটা ঘটনা নিয়ে তোলপাড়, যেহেতু এখানে শিবির ওইভাবে এখন রেলেভেন্স হয়নি, কিন্তু হবে, অনিবার্যভাবে হবে, এগুলো সব বুঝি আমরা। একটা খবর সোশ্যাল মিডিয়ায় মোটামুটি ভাইরাল, উলঙ্গ করে ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে। এবং ছাত্রদল যে কাজটা করেছে, শিক্ষার্থীকে পিটিয়েছে উলঙ্গ করে, তার মোবাইল চেক করেছে। এই কাজটা কে করতো? ছাত্রলীগ করতো। সেম কাজ ছাত্রদল করছে, এবং মোবাইল চেক করে কি খোঁজার চেষ্টা করেছে? আপনি কি মনে করেন? ওই ছেলে ছাত্রলীগ করে কিনা সেটা খোঁজার চেষ্টা করেছে? না, আপনি খুঁজেন ওই ছেলে শিবির করে কিনা সেটা খোঁজার চেষ্টা করা হচ্ছে।
মানে ছাত্রদল এরকম একটা হাইপ তৈরি করছে, ভাইব তৈরি করছে যে শিবির অ্যাজিব একটা নিষিদ্ধ সংগঠন, শিবির করে কিনা এটা খোঁজার চেষ্টা করা হচ্ছে। তো দর্শক, এই ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং এরা মানে দেখানোর চেষ্টা করছে যে শিবির মানে নিষিদ্ধ কিছু। শিক্ষার্থীদের একটা বার্তা দিচ্ছে যে শিবিরের সাথে সাধারণ শিক্ষার্থী যারা, যদিও শিবির এগুলো ভয় পায় না, আওয়ামী লীগ হাসিনাকেই ভয় পায় না, তার এখন ছাত্রলীগের ছাত্রদলের বা নিউজ ছাত্রলীগ, এই ছাত্রদল হচ্ছে নিউজ ছাত্রলীগ, এদের মোবাইল চেকিং শিবির ভয় পাবে কেন? কিন্তু অনেক সাধারণ শিক্ষার্থী আছে যারা শিবিরকে পছন্দ করে, হয়তো বা শিবিরের সাথে মিশে, শিবির কোনো একটা গিফট নিয়েছে বা শিবিরের সাথে সম্পর্ক রাখে, শিবিরের কাছ থেকে কোনো একটা হেল্প নিয়েছে, মানে এই জায়গাটা যাতে সাধারণ শিক্ষার্থীরা ভয়ের মধ্যে থাকে এরকম একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে ছাত্রদল, এভাবে মোবাইল চেক করে বা এই ধরনের ঘটনা ঘটিয়ে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে নির্জন কক্ষে নিয়ে শারীরিক নির্যাতন সহ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। 18 মে সোমবার দুপুর ও রাত 9টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ফেসবুক নিজ আইডিতে একটি স্ট্যাটাসে একটি ভিডিও পোস্ট করে। এখন এই ভিডিও পোস্ট করা এটা একটা সমাধান, কারণ সোশ্যাল মিডিয়ায় কোনো একটা বিষয় হাইপ উঠলে সেটা একটা সমাধান হয়। যেমন সোশ্যাল মিডিয়ায় হাইপের কারণে কিন্তু মাহফুজ চেষ্টা করেও সেই বোতল নিক্ষেপকারী শিক্ষার্থীকে আটক রাখতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, স্টুডেন্টরা ডিবি কার্যালয়ে ঘেরাওর হুমকি দিয়েছে, শেষ পর্যন্ত কিন্তু সেটা ঘটেনি। এ সংক্রান্তে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ফেসবুক পোস্টে অভিযুক্ত করা হয়, আমি রাকিবুল ইসলাম, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের 3য় সেমিস্টারের ছাত্র। 18 মে 2025 দুপুরে ছাত্রদলের কিছু নেতাকর্মী আমার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করে এবং আমাকে বিভিন্ন রকম হুমকি প্রদান করে। রাত আনুমানিক 9টার দিকে 23-24 সেশনে 8-10 জন ছাত্র আমার রুমে ঢুকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি আরো বলেন, তারা আমাকে একটি নির্জন কক্ষে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন করে, এরপর আমাকে সম্পূর্ণ উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ করে। এই যে উলঙ্গ করে ছবি ভিডিও ধারণ করা, মোবাইল চেক করা, এটা কারা করে, কার বৈশিষ্ট্য? বিয়ন্ড রিজনেবল ডাউট এটা ছাত্রলীগের বৈশিষ্ট্য। এর মানে ছাত্রদল হ্যাজ বিকাম নিও ছাত্রলীগ। তারা আমাকে সেই ছবি ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং শঙ্কিত। আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি গভীর উদ্বেগে আছি। আর ছাত্রদলের যে টোটাল পাওয়ার স্ট্রাকচার, সেগুলোর মধ্য দিয়ে এই ঘটনা ঘটানো হয়। অতএব এটা ব্যক্তিগতভাবে কোনো ছাত্রদল দায়ী, বিষয়টা এরকম নয়, ছাত্রদলের ক্ষমতা ব্যবহার করে এটা করেছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ এবং নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি। আমি আইডিতে দেওয়া ভিডিওতে ভুক্তভোগী রাকিব বলেন, আমি হলে থাকি, আমার রুমের ছাত্রদলের কিছু লোক আমাকে ধরে নিয়ে যায়। আমাকে রুমে নিয়ে যাওয়া পরে তারা আমাকে ছাত্রলীগের ব্লেম দোষারোপ দিয়ে মারধর করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে, ঝাড়ু, ছুরি ও মদের বোতল দিয়ে আঘাত করে, জোরপূর্বক আমার কাছ থেকে স্বীকারোক্তি নেয় এবং যে আমি ছাত্রলীগ করতাম। দেখেন এখানে মদের বোতল দিয়ে আঘাত করে, পয়েন্ট টু বি নোটেড। এই ছাত্রদল এই পর্যায়ে গেছে, তারা মদের বোতল, তারা মদ খাওয়া এটা তাদের কাছে এখন সকালে নাস্তা খাওয়ার মতো। আর এখানে ছাত্রলীগ প্রমাণ করার চেষ্টা করে, এগুলো আসলে তেমন কিছু না। ওই ছেলে, ছোট বাচ্চা ছেলে কি ছাত্রলীগ করবে? সে তো নতুন এসেছে, ওগুলো কিছু না। আসলে ওরা খোঁজার চেষ্টা করছে শিবির। ওরা শিবির ব্লেম দিয়ে মানে একটা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ওই ছেলের মোবাইলে শিবির সম্পৃক্ত পাওয়া গেলেও এটা নিয়ে কাহিনী করতো। এই জন্য ওই ছাত্রলীগ খুঁজুক আর যাই, ওগুলো সুতা। অনেক সময় বলবে যে ছাত্রলীগ খুঁজে, কিন্তু ওরা আসলে খুঁজে শিবির, তারপরে তাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করবে। আর ধরা না পড়লে তখন ছাত্রলীগ খুঁজে এটা বলবে, কারণ শিবির তো আবার শক্তিশালী, শিবিরের সাথে লাগতে গেলে আবার আরেক বেকায়দায় পড়তে হতে পারে। কিন্তু দিন শেষে মোবাইল চেকিং এর যত ঘটনা, এটা বুঝবেন যে এটা শিবির খোঁজার চেষ্টা। আর ছাত্রলীগ করলে সেটা মোবাইলে কেউ রাখবেন, এটা যে কেউ বুঝে। তারা আমাকে এরকম হুমকি দেয় যে আমাকে তারা মেরে ফেললেও এর বিচার করবে না। তার পাশের রুম থেকে পিস্তল ও ছুরি আনার হুমকি দেয়, তারা পিস্তল এনে আমার পায়ে গুলি করবে। এটা একদম এই সেম কাজগুলো ছাত্রলীগ করতো। এক পর্যায়ে আমাকে জোরপূর্বক আমাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে। ভিডিওটি করার উদ্দেশ্য হলো রাতের মধ্যে আমার কিছু হলে আপনার বিষয়টি দেখবেন।
আমার সহপাঠী ক্লাসমেটের অবগতি করতেই ভিডিওটি করা। অভিযুক্তরা হলেন সৈকত ইলেকট্রনিক্স, স্বাধীন, নাম সহ ডিটেলস বলেছেন। এক শিক্ষার্থী বলেন, নির্যাতনকারী হাতে প্রতিনিয়ত ক্যাম্পাস ও হলে ছাত্ররা নির্যাতন হচ্ছেন। এরা পূর্বে সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন ছাত্রদল নাম করে অত্যাচার করছে। ওরা অন্যকে ছাত্রলীগ করে কিনে সেটা খুঁজছে, অথচ ওরা নিজেরাই ছাত্রলীগ করতো। আর ছাত্র দলের বেশিরভাগ, ছাত্র দলের নিজস্ব কর্মী নেই, তারা এখন বুইরা খাটাস। এই জন্য যারা রানিং ছাত্রদল করে এরা বেশিরভাগ ছাত্রলীগ করতো। আর যারা অরিজিনাল ছাত্র এরা ছাত্রলীগ থেকে কনভার্টেড। আর অরিজিনাল ছাত্রদল যারা, এরা বুইরা খাটাস, এরা ক্যাম্পাসে অনেক জায়গায় ঢুকতে পারে না, এরা হলে থাকার যোগ্যতা নেই এদের। এদের ভয়ে কেউ মুখ খুলতে চান না। ইনস্টিটিউট ও প্রশাসন সবকিছু জেনেও নীরব ভূমিকা পালন করছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ অতিরিক্ত দায়িত্ব শাহেলা পারভিন বলেন, এরকম একটি ঘটনা ঘটে গেল আমি জানি না কেন, শিক্ষার্থীরা বিস্তারিত আপনাকে জানাচ্ছি। যাই হোক দর্শক, ভয়ঙ্কর রূপে ছাত্রদল ছাত্রলীগের মতো হয়ে ফিরছে, বরং ছাত্রলীগের লোকজনেই ছাত্রদল হয়ে ফিরছে, ছাত্রলীগের লোকজনই ছাত্রদল হয়ে ফিরছে এইভাবে। টার্গেট শিবির, এখন ছাত্রলীগ এগুলো বলছে, কিন্তু দিন শেষে এরা ঝামেলা বাজাবে শিবিরের সাথে। এরা নিজেরা মারামারি করে শিবিরের উপর দায় দিবে, তারপরে শিবির ধরো, শিবির খুঁজি মোবাইলে, এই নাটক মঞ্চস্থ করবে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, ছাত্রদল বাংলাদেশে অঘটন ঘটাচ্ছে, এটা মেনে নেওয়া যায় না।